গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার। রাত্রিরে দেখো একটুখানি বাদাম ছোলা কিশমিশটা সকালে ভিজিয়েছি একটু আগে। কিশমিশটা নইলে না পুরো নির্যাসটা বেরিয়ে যাওয়া ভালো না, তো কিশমিশটা আজকে সকালে ভিজিয়ে দিয়েছি। এটা আজকে খাওয়া হবে। তোমাদের সাথে রোজ বলি সকাল সকাল ফল খাওয়া হয়, আমার শেয়ার করা হয় না, এখন শুধু গল্প করি তোমাদের সাথে বসে। তো আজ সকালে খাবো হচ্ছে লিচু আর জাম, তার সাথে আমি একটা কলাও খাবো। এগুলো হচ্ছে আমার খালি পেটের প্রথম খাবার, জানো তো। আমি এগুলো সবসময় বলি তোমাদেরকে যে খালি পেটে আগে ফল, তো যেটা আমাদের আগে ছোটোবেলায় বারণ করা হতো। তো দেখো জামগুলো কি সুন্দর, সব অয়নকালকে নিয়ে এসছে। আগের দিনেরও লিচু আছে জানো তো, লিচু আমি একদিন ধরে হেভি লিচু খাচ্ছি, এটা হচ্ছে আগের লিচুগুলো। আর কালকে অয়ন এনেছে এই যে, এটা একেবারে দেখো ডান্ডির সাথে রয়েছে, এই যে এগুলো কালকের আনা, আর নিচেরগুলো না আগের। এগুলো আগে খেয়ে নেব, নইলে এগুলো না পড়েই থাকবে। তো আজকে এই দিয়ে সারবো ফার্স্ট ব্রেকফাস্ট। ফার্স্ট ব্রেকফাস্ট। তো এই দেখো ভাগ বাটোয়ারাও করে নিলাম। এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে অয়নের বাটি। অয়ন তো কলা খাবে না, এটা আমি খাবো শুধু। এটা হচ্ছে আমার এই দুজনের জন্য বাটি রেডি। গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল দেখতেই পেলে লিচু খেলাম, জাম খেয়েছি, আর কলা ঠলা এগুলো খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব ফল খাওয়াটা, নইলে অনেকেই ভাবে এখান থেকেই শুরু। না, আমি কিন্তু সকালবেলা উঠে আগে ফল টল খেয়ে নিই, তারপর আমি খাবারে যাই। তো ফার্স্টে আগে জল, তারপর ফল, তারপরেই কিন্তু আমি খাবার খাই। সে যে কোনো খাবার, ভালো হোক মন্দ হোক, মুড়ি হোক, লুচি হোক, চিড়ে হোক, সে যে খাবারই হোক, ফলটা একদম মাস্ট সকাল সকাল। তো যাই হোক, আজকে মুড়ি মাখা করেছি। আর আজকে এখানে বসবো না, আজকে সামনের ঘরে গিয়ে বসবো, টিভি দেখবো আর একটু মুড়ি খাবো, তোমাদের সাথে গল্প করবো, চলো। তো এই দেখো, এই হচ্ছে আজকের মুড়ি মাখা। গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচো, আদা কুচো, চানাচুর, আর আলাদা করে একটু বাদাম ভাজাও দিয়েছি। আর এই হচ্ছে চা। মাঝখানে কিন্তু 2 দিন চা খাইনি, পরপর 2 দিন। কালকে রাত্রিবেলা যখন টিভি দেখছি তখন ভাবছিলাম যে কালকে একটু চা খেতে হবে, চা আর মুড়ি মাখা অনেক মিস করছি। এই যে সাথে হচ্ছে মুড়ি মাখা, আর বিস্কিটও নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মুড়ি মাখা, চল একটু মুড়ি খাওয়া যাক। এবার চল চাটাকে খেয়ে নি। দারুণ হয়েছে চাটা। সকালবেলা চা আর মুড়ি, অনেকদিন বাদে। 2 দিন না খেলেই মনে হয় বাবা কতদিন খাইনি। আজকে যখন ভোট হচ্ছে দেখছি আমি, আর অয়ন আমাকে একটা কথা খুব সুন্দর বললো, যে দেখো সবই এক আছে, জায়গা এক আছে, মানুষ এক আছে। ওখানেও কিন্তু যে গুন্ডা এতদিন দাপিয়ে বেড়াতো সেই গুন্ডাই রয়েছে, সেই গুন্ডাই দাঁড়াচ্ছে। সব কিছুই কিন্তু আগের মতো রয়েছে, কিন্তু পাল্টে গেছে পরিস্থিতি। পরিস্থিতিটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। গুন্ডা আজকে কিন্তু গুন্ডামি করতে পারছে না ওখানে বসে। আজকে কি সুন্দর সাধারণ মানুষ সবাই কি আনন্দে ভোট দিতে চলে গেছে, তারা কত জোরে জোরে চিৎকার করে করে কথা বলতে পারছে। তারা আজকে বলছে আমার মধ্যে কোনো ভয় নেই, আমার মধ্যে খুব শান্তি। কলকাতার মানুষের মধ্যে কত শান্তি এসে গেছে, তাই না? ওখানে জনসংখ্যার অনেক কমে গেছে, সব মানুষ চলে গেছে যে যার জায়গায়। আরও যেসব পাজি লোকগুলো বসে আছে এখানে সব পাঠিয়ে দেওয়া হবে। তো এগুলো দেখছি যত, তত সুন্দর লাগছে। আমার জায়গায় আমি সবসময় খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি, এটা আমি সর্বদা সবসময় বলে থাকি। খারাপকে খারাপ, ভালোকে ভালো। তার জন্য অনেকে আমাকে পছন্দ করে না, আর 2-1জন আছে যারা আমার এই স্পষ্ট কথা খুব পছন্দ করে। আরেকটা কথা আমি বলি, স্পষ্ট কথা আমি বলি বলেই আমার কোনো কথাই খুব সুন্দর লাগে না। আর যখনই কারোর সুন্দর লাগে না আমার কোনো কথা, তখন তারা এসে আমাকে খুব অ্যাটাক করে। তারা আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলে, তারা আমার পারভারিশ নিয়ে কথা বলে। তো এটা কিন্তু আমার নতুন নয়। তো আমাকে যারা অ্যাটাক করছো, বা কেউ মনে করছো যে একে এরকম আপব্রিঙ্গিং নিয়ে কোনো একটা কথা বলবো বা একটা কিছু বলবো, তাহলে মমির খুব খারাপ লাগবে, এমন কখনো হবে না। কারণ ছোটোবেলা থেকে আমি নিজেই বলি, সকলকে বলি, আমার কিন্তু আপব্রিঙ্গিং তোমাদের মতো নয়। আমার কিন্তু জীবনের বেড়ে ওঠা তোমাদের মতো নয়। আমি কিন্তু অন্যরকমভাবে বেড়ে উঠেছি। তোমাদের হয়তো তোমাদের মা বাবা বাড়ির লোকেরা তোমাদের পারভারিশ করেছে, ছোটোবেলা থেকে তোমাদের বকে ঝোঁকে সুন্দর করে মানুষ করেছে। আমি আমার নিজেকেই মানুষ করেছি। আমি নিজে একা একাই বড় হয়েছি। আমাকে ছোটোবেলা থেকে দেখাশুনো করে সুন্দর করে কেউ ওরমভাবে বড় করেনি। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি, কেন জানো? কারণ আমি ছোটোবেলা থেকে মানুষ খুব চিনেছি। যে মানুষ সামনে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, তার মনের মধ্যে কখনোই মিষ্টতা থাকে না, আমি এটা দেখেছি। বিপদে যখন পড়ে সেই বা অন্য লোকে ধরো বিপদে পড়েছে, তোমার সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলছে, তোমার মনে হবে এর থেকে ভালো মানুষ হয় না, এর থেকে সুন্দর মানুষ হয় না। যখন তুমি বিপদে পড়বে দেখবে সবার আগে সে ঢুকে গেছে ঘরের মধ্যে, সে আর দরজাও খুলছে না। পরে সে জিজ্ঞেস করবে, এ বাবা তোমার কি কিছু হয়েছিল? এ বাবা জানতাম না তো। তো তারা এই ধরনের মানুষ হয়। আমি এই ধরনের মানুষকে ছোট্টবেলা থেকে নিজে অবজার্ভ করেছি। আমার কিন্তু অবজারভেশন ক্ষমতা ছোটবেলা থেকে মারাত্মক। ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি মানুষকে, যে বাবা একটু আগে এরম বললো, একটু বাদে অন্যরকম কথা বলছে, এই মানুষটা একটু আগে বললো। একবার একটা ঘটনা বলি তোমাদের, হ্যাঁ, তাহলে এটার ভালো এক্সাম্পল দিতে পারবো। আমাদের পরিবারে একজন আছে, মানে ছিল, সে আমাদের খুব কাছের এক আত্মীয়, ঠিক আছে? আমার মায়ের সাথে সবসময় মিষ্টি মিষ্টি করে কথা বলতো, একদম আমাদের আত্মীয়।
আমার ধরো পরিবারেরই কেউ বলতে পারো, ঠিক আছে। তো সে বাইরে থাকতো, আসামে থাকতো, আসামে চাকরি ছিল। তো চায়ের বাগানের ম্যানেজারের চাকরি করতো। তো বছরে একবার দুবার আসতো আমাদের এখানে, মানে কলকাতায় আসতো, তারও বাড়ি আছে। তো সে এসে খুব সুন্দর ব্যবহার করতো আমার মায়ের সাথে, মানে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো, আমাকেও খুব ভালো ভালো পুজোর সময় জামা কাপড় দিত। তো আমার মাও, তারও মেয়ে আছে, আমার মা তার মেয়েকেও পুজোর সময় জামা কাপড় দিত, মানে একটা ভালো ড্রেস কিনে দিত, যেটা আমার মায়ের সাধ্য অনুযায়ী মানে ছিল সেটা দিত। আমি মানে সবসময় আমার আমার ওনাকে ভীষণ পছন্দ ছিল। ওনার কথাবার্তা এত মিষ্টতা, এত সুন্দর করে কথা বলতো, এত সফিস্টিকেটেড, ভাবতে পারবে না তোমরা। তো আমি সবসময় বলতাম আমি ওনার বাড়িতে যাব। আমি এখন নাম ধরে বলবো না, কারণ আমি তোমাদের অলরেডি বলেছি যে আমার চ্যানেলটা কিন্তু আমাদের পরিবারেরও এক দুজন আমাদের দেখে। তো যেরকম শিক্ষিত সেরকম ভীষণ সফিস্টিকেটেড পরিবার, আমাদের থেকে অনেক বড় লোক, অনেক বড় লোক, কিন্তু আমার মাকে খুব পছন্দ করতো, মানে আমার মাকে চিরাচরিতভাবে খুব ভালোবাসতো। আমার মায়ের একটা রেসপেক্ট ছিল। আমার বাবা যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, বাবা মারা গেছেন, তারপর থেকে আমার মায়ের কিন্তু খুব রেসপেক্ট, খুব ভালোবাসা, সকলে আমার মাকে খুব অন্যভাবে দেখে। আর আমার মা নিজে একজন খুব গম্ভীর, পার্সোনালিটি অন্যরকম। তো যখনই আমি মাকে, ওরা আসতো, আমি তখনই বলতাম ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িতে গিয়ে থাকবো, আমার ওদের খুব পছন্দ, খুব। তো একদিন ওদের বাড়িতে গেছি, ওনার মেয়েকে জামা কাপড় দিতে গেছি, মায়ের সাথেই গেছি। আমরা ওখানে থাকবো, সেদিন আমাদের থাকারও প্ল্যান আছে, কিন্তু আমাদের থেকে একটু বাড়ি থেকে দূরে থাকতো উনি। তো ওনাদের বাড়িতে থাকবো, রাত্রিরেও থাকবো, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। ওর মেয়ে আমার থেকে 4 বছরের ছোট। তো আমি যখনই যেতাম খুব আনন্দ করতাম, আমার মেয়ের সাথে বোন বোন বলে খেলতাম। তো আমার মা সেই সময়, আমার মনে আছে, আমাদের সোদপুরে একটা দোকান আছে রেডিমেড সেন্টার। তো রেডিমেড সেন্টার থেকে মা খুব ভালো একটা ড্রেস কিনেছে ওর জন্য, কারণ ওরা সেই সময় আমাকে যে ড্রেসটা দিত সেটা আমার কাছে সবচেয়ে দামি ড্রেস হতো। মানে আমার মাও অত দামি ড্রেস আমাকে সেই সময় দিতে পারতো না। আমার যে দামি ড্রেসের মধ্যেও তো একটা ড্রেস থাকে, পুজোর সময় দেখবে বাড়ি থেকে যেটা দেয়, কিন্তু আমার মায়ের থেকেও বেশি দামি ড্রেসটা ওরা দিত, ওরা বাইরে থেকে আসতে দিত। আমার ওটা খুব পছন্দ হতো, আর আমি ওদের খুব ভালোবাসতাম। তখন আমি খুব ছোট, ক্লাস 5-6-এ পড়ি, বা হয়তো 7-এ উঠেছি সে বছর। তো ওদের বাড়িতে গেছি, থাকবো। 7-এ উঠিনি, তখন আমি 6-এই পড়ি। ওদের বাড়িতে গেছি, থাকবো, মায়ের সাথে গেছি। দিদিভাই তখন কিন্তু অলরেডি হস্টেলে রয়েছে, দিদিভাই তখনও ফেরেনি, হস্টেলেই দিদিভাই পড়াশোনা করতে থাকতো। তা ওদেরকে গিফটটাও দেবো, দিয়ে ওদের বাড়িতে থাকার প্ল্যান হয়ে গেছে। এবার আমরা ওখানে গেছি, সারাদিন থেকেছি। এটাকে নিয়ে মা ওর মেয়েকে ওই ড্রেসটা দিয়েছে, যে এটা তোমার মেয়ের জন্য নিয়ে এসেছি। তো যখন ড্রেসটা দিয়েছে মা ওদের হাতে, এত আনন্দ পেয়েছে ভাবতে পারবে না। বলছে এত ভালো ড্রেস ওনার মেয়ে নাকি কোনোদিনও পরেনি। বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমরা খুব আনন্দ পেয়েছি। এবার ওনার মেয়েকে যে ড্রেসটা মা কিনে দিয়েছে, সেটা আমার পুজোতে যে ড্রেসটা হয়েছে তার চেয়ে অনেক দামি। তো ওকে কিনে দিয়েছে, কারণ ওনারাও আমাকে খুব দামি ড্রেস গিফট করতো। তা মাও কিনে দিয়েছে ওনাকে। এত পছন্দ হয়েছে ওনার, বলছে এত সুন্দর ড্রেস আর এত ভালো ড্রেস ওনার মেয়ে কোনোদিনও পরেনি। আর সত্যি সত্যি ওনার মেয়েরও খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এবার নিয়ে নিয়েছে, তাও পরিয়ে দেখে না যে ড্রেসটা ঠিকঠাক মাপ মতো হয়েছে কি না। তো ও পরেছে ড্রেসটা, পরে ও তো খুলবে না, ওর খুব পছন্দ হয়েছে। ওর বাবাকে বারবার বলছে যে বাপি বাপি আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আমি এটা একদম গা দিয়ে খুলবো না। আর আমি তখন 6-এ পড়ি, ও আমার থেকে 4 বছরের ছোটো, আরও ছোটো আমার থেকে। তো ওদের খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এবার সেদিন রাত্রিবেলা আমরা থেকেছি ওদের বাড়িতে। তা আমি যখন রাত্রিবেলা মানে খেয়ে দিয়ে উঠে, ওর সাথে ওদের বাড়িতে 2টো বেডরুম রয়েছে, আমাদের জন্য একটা আলাদা বেডরুম দিয়েছে, ওদের একটা বেডরুম রয়েছে। তা আমি তো যেহেতু খুব ছোট, ওর সাথে খেলছিলাম। তো ওর বাবা মা হয়তো বুঝতে পারেনি, বা কোনো কারণে ওর মা বাবা তখন ঘরের মধ্যে নিজেরা নিজেরা কথা বলছে যে এই ড্রেসটা কোনো ড্রেস হলো, কোনো মানে রুচি নেই, একদম বাজে ড্রেস, এটা আমি কখনোই আমার মেয়েকে পরাবো না। তখন ওরা বলছে যে ঠিক আছে এটা রেখে দেবো, কাউকে একটা দিয়ে দেবো, যে ধরো ওদেরও কাউকে গিফট করার আছে, তাদের মধ্যে কাউকে একটা দিয়ে দেবে, তাহলে তার জন্য তাকে গিফট কিনতে হবে না, তার নিজের মেয়ের জন্য একটা ভালো ড্রেস কিনে আনবে। বলছে এটা ওকে পরিয়ে একদম ভালো লাগছে না। এদিকে দেখো সামনে প্রিটেন্ড করলো আমাদের কাছে, আমার মায়ের কাছে, যে ওই ড্রেসটার মতন সুন্দর ড্রেস নাকি তার মেয়ে কোনো দিন পরেনি। এবার আমার মায়ের কাছে ভাবো তার জায়গা, আমার মা তাকে কত পছন্দ করছে, তাদের অমায়িক, তারা কত অমায়িক, তাই না? এবার এই কথাটা আমি শুনে ফেলেছিলাম, সেই সময় শোনার হয়তো কথা ছিল না, শুনে ফেলেছিলাম। তারপর আমি কিছু বলিনি, তখন চুপচাপ হয়ে গেছি। হ্যাঁ, তো তখন ছোটো, আমি না বাড়িতে এসেছি, বাড়িতে এসে মাকে তখন বলেছিলাম, ভাব আমি সেই দিন ছিলাম, তার পরের দিন ছিলাম, তারপরের দিন না মানে আমি এতটা জড়সড় হয়ে গেছি, কারণ আমি তো এই কথাটা শুনে নিয়েছি। শুনে নিয়ে আমি দুপুরবেলা যখন খেতে দিয়েছে, খাবার দাবার দিয়েছে, আমি ওদের বাড়িতে আমার মনে আছে মাটন ফাটন রান্না হয়েছিল। তো আমি 1 পিস মাটন আমার খেতে এক্সট্রা খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি অত ছোটো 6-এ পড়ি, কিন্তু আমি না কিছু চাইছিলাম না, যে না আমি কিছুই খাচ্ছি না। ওরা সবাই বলছে যে এ কি টুবাই তুই কিছুই খাচ্ছিস না, খা খা, এ নে মাটন নে, আরেকটু নে।
কিন্তু আমি না বলছি না না আমি আর মাটন নেবো না, আমি আর কিছু খাবো না, আমার শরীরটা ভাল লাগছে না, আমার কিছু ভাল লাগছে না। আমি একটুখানি ডাল খাচ্ছি, একটুখানি ভাত খেয়েছি, দুপুরবেলা ব্রেকফাস্টে লুচি করেছে, তরকারি করেছে, আর ভালো ভালো সব দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে, বাঞ্ছারামের মিষ্টি, ভালো ভালো সব কিছু ব্যবস্থা করেছে, আমি কিছুই খাচ্ছি না। কিন্তু আবার না খেলে একদম চলবে না। মা বলছে কি হলো, তোর কি শরীরটা ভালো লাগছে না? যে না এমনি শরীরটা এমনি খেতে ইচ্ছে করছে না কোনো কিছু। কিন্তু আমার কিন্তু খুব খিদে পাচ্ছে, কিন্তু আমি না কিছুই করতে পারছি না সেই সময়। এবার আমি না ওই ধরো 4টে লুচি খেতাম, তার বদলে 2টো লুচি খাচ্ছি। আর ওদের বাড়িতে না আমি ছোটোবেলা থেকে যখনই যেতাম, মানে ওরা যখনই আসাম থেকে ফিরতো, ওরা অরুণাচলে থাকতো, অরুণাচলে ওখানে চায়ের বাগানে কাজ করতো ওনার হাজব্যান্ড। উনি যখনই এখানে আসতো না, আমি ছোটোবেলা থেকে শুধু বলতাম ওনার বাড়িতে যাব, ওনার বাড়িতে যাব, ওদের বাড়িতে গিয়ে থাকবো। মায়ের কাছে খুব বায়না করতাম, খুব বায়না করতাম। আর ওদের বাড়িতে গিয়ে যখন থাকতাম, ওদের কাছে সব থেকে আগে বায়না করতাম ম্যাগি খাবো। আর ওনার ওয়াইফ খুব ভালো ছিল, ওনার ওয়াইফকে সবসময় বলতাম আমাকে ম্যাগি করে দাও, ম্যাগি করে দাও। তো ওদের কাছে না আমার একটা আলাদাই আবদার ছিল। এবার সেদিন কিছুই খেতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না। তো মা বলছে শরীরটা কি ভালো লাগছে না? যে হ্যাঁ আমার আজকে খেতে ইচ্ছে করছে না। তো আমাকে 2টো লুচি দিয়েছে, 2টো লুচি খেয়ে নিয়েছি, কিন্তু 4টে লুচি খেতে ইচ্ছে করছে, কিন্তু খাচ্ছি না। দুপুরবেলা মাটন হয়েছে, অন্যান্য তরকারি হয়েছে, আমি একটুখানি তরকারি খাচ্ছি, একটুখানি ভাত খাচ্ছি, একটা মাটনের পিস নিয়েছি, একটা আলু নিয়েছি, খেয়ে নিয়েছি। পরে দই মিষ্টি কিছুই খাচ্ছি না, কারণ তারপরের দিন আমরা ফিরে আসবো বিকেলবেলা। তো বিকেলবেলা আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। আমি চুপচাপ বসে আছি। হ্যাঁ, প্রথমে বাসে করে এসেছি, তারপর অটোতে করে আসছি, চুপচাপ বসে আছি। বাড়িতে এসে না চুপচাপ হয়ে গেছি। আর আমি না ছোটোবেলা থেকে খুব পেট পাতলা ছিলাম, মানে আমি কোনো কথা না আমার মধ্যে রাখতে পারতাম না ওইভাবে। আর মাকে সবসময় বলতাম। আমি কিন্তু ছোটোবেলা থেকে মাকে খুব একটা পাইনি, আমার মা সবসময় বাইরের কাজ, বাইরের জগৎ নিয়ে থাকতো। আমি ছোটোবেলা থেকে কিন্তু আয়ার হাতেই মানুষ হয়েছি, একদম ছোটোবেলা আয়ার হাতে মানুষ হয়েছি। আর তারপর আমাদের বাড়িতে মামি ছিল, তোমাদেরকে আমি বলেছি মামির গল্প, যে মামি নিজের গয়না বিক্রি করে কাশ্মীর চলে গিয়েছিল ঘুরতে, আমি সেই মামির কথা বলছি। তো ওই মামি আমাদের দেখাশোনা করেছে বলতে পারো। তো মাকে আমি ছোটোবেলা থেকে সেরকমভাবে পেয়ে বড়ই হইনি, একা একাই বড় হয়েছি। এইবার বাড়িতে এসেছে না, বাড়িতে এসে আমি খুব চুপচাপ হয়ে গেছি। মা তখন আমাকে বলছে তোর কি হয়েছে, তোর কি শরীরটা ভালো নেই? তখন আমি মাকে বললাম মা জানো তো, তুমি না যে ড্রেসটা ওকে দিয়েছো বোনকে, ওটা না তুমি পাল্টে দিও। তুমি একবার ফোন করে ওদের বলো যে ড্রেসটা তুমি পাল্টে নিও। আর তুমি ওকে বিলটা দিয়েছো মা? আমি এরকম করে বলেছি তুমি ওকে বিলটা পাঠিয়ে দিয়েছো? ওরা না বলছিল, আর দেখো আমি তখন ছোটো ছিলাম, 6-এ পড়তাম, আমি কিন্তু অত বিল ঠিল বুঝতাম না। ওরা নিজেরাই আলোচনা করছিল যে দেখো যদি জামার প্যাকেটের মধ্যে বিল থাকে তাহলে আমরা পাল্টে নেবো, ওরা নিজেরা এটা বলেছিল। তো বিলটা ওর মধ্যে ছিল না, তখনই ওরা বলেছিল যে তাহলে একটা কাজ করবো, এই ড্রেসটা আমরা কাউকে একটা, মানে ওদেরই কোনো রিলেটিভ কাউকে একটা ওরা দিয়ে দেবে, তাহলে তাকে আর কিনে দিতে হবে না, আর সেই টাকায় তার নিজের মেয়ের জন্য গিফট কিনে এনে দেবে এটা। তা আমি তখন বললাম মা তুমি যদি বিলটা না দিয়ে থাকো তাহলে ওদের কিন্তু বিলটা পাঠিয়ে দাও, এরকম করে বলছি। মা বলছে তোর হয়েছে কি, তুই কেন এরকম করে বলছিস, কি সমস্যা হয়েছে আমাকে বল। এবার আমি না সেই সময় খুব ভয় পাচ্ছিলাম কথাটা বলতে, কারণ দেখো তাদের সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক, আর আমার মা তাদের প্রশংসা করতে করতে মানে মাটিতে মিশে যাচ্ছে, মানে এমন প্রশংসা আমার মা করতো। তারা এত অমায়িক, এত সুন্দর তাদের ব্যবহার, তোমরা ভাবতে পারবে না, এত সফিস্টিকেটেড তারা। তখন আমি বললাম যে না, ওরা ভিতরের ঘরে বলছিল যে এই জামাটা খুবই বাজে হয়েছে, খুবই ফালতু জামা, এরকম জামা আমার মেয়েকে আমি কোনোদিনও পরিয়ে বাইরে কারোর সামনে বের করতে পারবো না। একদম এইভাবে মাকে বলে দিয়েছি। যেই বলেছি না, আমার মা না সোফার উপর বসে পড়েছে, সোফার উপর বসে পড়ে আমাকে বলছে না তুই মনে হয় কিছু ভুল শুনেছিস। আমি না, আমি ভুল শুনিনি। সেই সময় আমি ওই ঘরে খেয়েছিলাম, ওরা না ডাইনিং টেবিলে বসে বসে এটা বলছিল, তুমি তো সেই সময় সামনের ঘরে ছিলে, টিভির ঘরে টিভি দেখছিলে, আর ওদের সেকেন্ড বেডরুমটা আর ডাইনিং রুমটা একই জায়গায় যেখানে আমরা খেলছিলাম, আর আমিও ছোট আর ও আরও ছোট। ওরা তো ভাবেই নি যে আমি এত ভ্রুক্ষেপ দেবো বা আমি এত শুনবো, কিন্তু আমি শুনে ফেলেছি জিনিসটা। এইবার মা আমার সামনে কিচ্ছু বলেনি, মা বলছে ঠিক আছে আমি দেখবো খন, ছাড় তো এইসব কোনো ব্যাপার আছে নাকি, ও আমি বিল পাঠিয়ে দেবো খন, ও হয়তো বলেছে ঠিক আছে। এবার আমি তো চলে গেছি, ঠিক আছে সব কিছু তাহলে নর্মালি আছে, এমন কিছু ব্যাপার ঘটেনি। আমি ভিতর ঘরে চলে গেছি, ড্রেস চেঞ্জ করে এসেছি। এবার মাকে বলতে যাবো যে মা আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে, কারণ আমি ওদের বাড়ি থেকে ফিরেছি। তখন আমি প্রথম নিজে ওই ঘর থেকে তখন ঢুকিনি, সোফার উপর বসে বসে আমার মাকে আমি কাঁদতে দেখেছিলাম, আমি চোখের জল ফেলতে দেখেছিলাম। সেই দিন থেকে আমি বুঝেছিলাম, মাকে আমি কিচ্ছু বলিনি, সেই সময় আমি মায়ের ঘরে ঢুকিও নি, আর মায়ের কাছে আমি খেতেও চাইনি যে মা তুমি আমাকে কিছু খাবার দাও, বলিনি। চুপচাপ না আমি আস্তে আস্তে পিছন দিকে সরে ভিতর ঘরে চলে গেছি। আর আমি আমার মাকে কাঁদতে দেখলে বা কষ্ট পেতে দেখলে না খুব কষ্ট পেয়ে যেতাম। আমি ভিতর ঘরে বসে বসে না তখন কেঁদে দিয়েছিলাম যে ওরা তাহলে এতটাই কষ্ট দিয়েছে যে আমার মা সামনের ঘরে বসে কাঁদলো, কই মা তো আমাকে কিছু বললো না। হ্যাঁ, তো এই যে জিনিসটা দেখা চোখের সামনে, যে মানুষ কত ভণ্ড হতে পারে, তারা কত সফিস্টিকেটেড, তারা সামনে দেখাচ্ছে যে তোমাকে কত ভালোবাসে, তোমাকে তারা কত শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, অ্যাকচুয়ালি তারা তা করেই না।
তুমি যদি সামনেই বলতে যে তুমি সব কথা বলো তার সাথে, তোমার বাড়ি থেকে আমরা থাকছি খাচ্ছি, আমি তোমাকে ম্যাগি করে দিতে বলছি, তোমার বাড়ি থেকে আমি দুষ্টুমি করছি, তুমি আমাকে এটুকু বলতে পারছো না যে দিদি এই ড্রেসটা আমার মেয়ে পরে ফেলেছে, খারাপ বলতে হবে না, বা এই ড্রেসটা আমার মেয়ে পরে ফেলেছে, দেখ এটা না পছন্দ হচ্ছে না। তারা কিন্তু আমার মাকে তুই করেও কথা বলতো, মানে এতটা তাদের ক্লোজ রিলেশনে যে তুই এটা পাল্টে আরেকটা বরঞ্চ নিয়ে নেবো ড্রেস, তাহলে তুই রাখ। আমার মা কিন্তু এসব কখনো মনেও করতো না। আমার মা কিন্তু মানসিকভাবেও খুব অন্যরকম মহিলা। আমার মা যে কোনো কিছুতে কিছু মনে করা, কোনো কিছুতে করা, আমার মা ওদের বারবার জিজ্ঞেস করেছে, দেখ পছন্দ হয়েছে তো, দেখ পছন্দ হয়েছে তো, নইলে কিন্তু পাল্টে নিস, আমি তোদের বিলটা পাঠিয়ে দেবো, নইলে কিন্তু পাল্টে নিস, ইভেন তোদের দোকানে গিয়ে বিলও দেখাতে হবে না, আমার নাম বলবি, বলে ওখানে দিয়ে দিবি, আমি পরে গিয়ে দোকানে গিয়ে বিল দিয়ে দেবো, এরকমও বলেছে মা। ওরা সেই সময় কিচ্ছু বললো না, বললো হ্যাঁ এরকম ড্রেস আমার মেয়ে কোনোদিনও পরেনি, এরকম ড্রেস খুব ভালো ড্রেস, খুব সুন্দর। ওই যে জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে যে মানুষ কত ভণ্ড, যাকে আমরা দেখছি যেরকম দেখছি সে কিন্তু সেরকম নয়, সে কিন্তু সেরকম নয়। আজকে অনেকেই বলে যে, অনেকেই শুনি মানে বড় বড় লোকেরা, বড় বড় ইয়েরা, যে আমি কত ব্লেসড, আমাকে কত লোকেরা ভালোবাসে, আমি যেখানেই যাই সব লোকেরা সেখানে জড়ো হয়ে যায়। তোমাকে কেউ ভালোবাসে না, তোমার ফেমটা ভালোবাসে, ফেমটা। তারা দেখো হয়তো তোমাকে কমেন্ট সেকশনে গিয়ে গালাগাল দিচ্ছে, খারাপ কথা বলছে, যেই তুমি সেখানে কোথাও যাচ্ছ তোমাকে গিয়ে তারা ভিড় জমাচ্ছে, তোমার সাথে তারা ফটো তুলে হয়তো বা তোমার সাথে কথা বলে তারা নিজেদেরকে জাহির করতে চাইছে। তোমাকে কেউ ভালোবাসে না এখনকার দিনে, কেউ কাউকে, এখনকার দিন কেন কোনো দিন হয় কেউ কাউকে ভালোবাসে না। আর এখন তো আরও বাজে যুগ হয়ে গেছে, আরও বাজে। তোমার নিজের লোক, তোমার নিজের ঘরে থাকে এমন লোকও তোমাকে পছন্দ করে না। তো কেউ কেউ এসে যদি আমাকে মনে করে থাকো যে তোমরা আমাকে বলবে যে আমার আপব্রিঙ্গিং ভালো না, আমার পড়াশোনার যোগ্যতা কতটা, তোমরা তো পড়াশোনার যোগ্যতা জানো না, আমি তো কোনোদিনও বলিও নি, সেটা ভালো না। তো এগুলো না আমি ছোটোবেলা থেকে অনেক ফেস করেছি। মানুষের যখন কোনো কিছু খুব গায়ে লাগে না, খুব গায়ে লাগে, তখনই কিন্তু মানুষ এই ধরনের কথা বলে। ঠিক আছে, ধরো আমার আপব্রিঙ্গিং সত্যিই ভালো না, তোমরা আমাকে বলতেই যাবে না, তোমরা আমার চ্যানেলেই আসবে না, আমাকে দেখবেই না, কিন্তু তোমরা জানো এমন কিছু একটা কথা যেটা ওনাকে বলবো ওনার খারাপ লাগবে, অন্যরা ওনাকে খুব ভালোবাসছে, অন্যরা ওনাকে খুব দিদি দিদি বলে রেসপেক্ট করছে, উনি এক জায়গায় বসে বকবক করছে কিন্তু 10টা লোক ওনার কথা এসে শুনছে, এটা না ঠিক একটা হজম হচ্ছে না। তো তাই তোমরা এসে আমাকে আলাদা করে বোঝাচ্ছ এবং পুরোনো ব্লগগুলোতে গিয়ে লিখছো যে এটা ভালো না, ওটা ভালো না, ভাট বকছো, এই করছো, এগুলোতে আমাকে কখনো তোমরা বিচলিত করতে পারবে না, কখনো না, কদাপি না। এই জন্য আমি সবসময় বলি আমি যেরকম আমি সেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করি। আমার কাছে কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছু নেই আমার কাছে আলাদা করে তোমাদের কাছে তুলে ধরার জন্য যে তোমরা দেখো আর আমাকে দেখে তোমরা আমাকে একটা বিশাল কিছু ভাবো। আজকে কিন্তু মানুষে এটাই ভাবায় লোককে যে আমাকে দেখে তুমি কিন্তু বিশাল কিছু একটা ভাবো। আজকে যদি আমি একটা খুব স্টাইল মেরে রোজ সকালবেলা উঠে মুখে মেকআপ থুপে ঠোঁটে লিপস্টিক মেরে রোজ একটা ফাটাফাটি একটা রান্নাঘরে ঢুকে দামি দামি সব ফ্রুটস, দামি দামি সব খাবার এনে তোমাদের দেখাতাম, আর আমার নিজের কাছে তো তানিষ্কের গয়না একটা দুটো আছে বা একটা কোথাও অন্য কিছুর গয়না আছে, পরে পরে তোমাদেরকে সেজে গুজে এরম করে দেখাতাম, আমি কি দেখাতে পারি না? আমি আমি কোন দিক দিয়ে খারাপ? হ্যাঁ, কোন দিক দিয়ে দেখতে খারাপ? কোন দিক দিয়ে কি আছি আমি? ব্যাঙ্গালোরে থাকি এই শুনেই তো ফেটে গেছে অর্ধেক লোক, তাই না? আমি শুধু বলবো আমি ব্যাঙ্গালোরে থাকি, এই শুনেই তো শুনি অর্ধেক লোক ফেটে যায়। আমার পরিবারের কিছু কিছু লোক একটা সময় বলেছিল বাবা তুই ব্যাঙ্গালোরে চলে গেছিস, মানে এত দূর তো দৌড় হয়ে গেছে। কেন জানো? আমি এত সাধারণভাবে থাকি বলে। এখনকার দিনে কোনো মানুষ ঠাকুরের কথা যখন বলে সে যত ভণ্ডই হোক, যত পাপী হোক, যত অসভ্য হোক, বাজে হোক, শুধু কপালে একটা তিলক কেটে নিচ্ছে, কপালে শুধু একটা তিলক কেটে নিচ্ছে, তিলক কেটে নিয়ে বসে বসে শুধু ঠাকুরের কথা বলে যাচ্ছে। আমাদের কত ভালো লাগছে শুনতে, তাই না? শুধু ওই তিলকটার জন্য। এখন হচ্ছে কি বলতো, সব হচ্ছে উপরে উপরে একটা গেরুয়া বাসন পরে নেব, ব্যাস সন্ন্যাসিনী। ওনার মতন বড় ভক্তি কারণ নেই ঠাকুরের উপর, তাই না? ঠাকুরের ভক্তি বা সন্ন্যাসিনী ওইভাবে হওয়া যায় না। আমি এই জামা কাপড় পরে এইভাবে আমি সন্ন্যাসিনী হতে পারি যদি আমার মনের মধ্যে সেই কর্ম থাকে, সেই মনের মধ্যে সেই ভক্তি থাকে, তাই না? ভক্তি মানে কিন্তু এই না আমি ঠাকুরের পায়ে রোজ ফুল বেলপাতা চন্দন দিচ্ছি আর ঠাকুরের কাছে ভোগ নিবেদন করছি, এর মানে কিন্তু ভক্তি নয়। ভক্তি হচ্ছে আমার কর্ম আর আমার বিশ্বাস, আমি কি করছি, কি কর্ম রোজ করছি। আমি এখানে বসে বসে ঠাকুরের নাম কীর্তন করতে পারি, মনে মনে ঠাকুরের জপ করতে পারি, আর ঠাকুরকে সবসময় বলতে পারি যে ঠাকুর আমার কর্ম কি হবে, আমি কিভাবে চলবো, কিভাবে করব কোনো কাজ। কোনো গরিব মানুষকে দেখে তাকে আমি কি কিছু দিচ্ছি খাবার? তার খাবারের দরকার নেই, তাকে আমি জোর করে খাবার ঠুসে ঠুসে দিচ্ছি, এটা আমার কর্ম না। তার কি প্রয়োজন, তাকে আমি কি দিতে পারছি কি পারছি না? ভক্তি। একটা কপালে তিলক কেটে নিচ্ছে, দুদিন ধরে বকবক করছে, 3 দিনের বেলায় বলছে আমরা এখানে একটা মন্দির তৈরি করছি, আপনারা এসে আমাকে ডোনেশন করুন। আমরা বলছি বাপরে কত সুন্দর সুন্দর উনি কথা বলেন, গীতা থেকে কথা তুলে তুলে শ্লোক বলেন, চলো উনি যখন বলছেন হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে দিচ্ছি ওনার কথায়। কখন আমরা দেখতে যাচ্ছি যে সত্যি উনি সত্যিকারের ভক্তি ওনার আছে কিনা, উনি কি করছেন না করছেন জীবনে, কিচ্ছু আমরা দেখতে যাচ্ছি না, তাই না? সিম্পলভাবে থাকা, সাধারণভাবে থাকা, তাকে একটা বাজে কথা বলে দেওয়া, তার মুখে এটা মানাচ্ছে না, তাই না? আমি তো সবসময় বলতেও চাই না যে আমি কোথায় থাকি। কত লোক এসে জিজ্ঞেস করেন যে কোথায় থাকেন আপনি, একটু বলুন না কোথায় থাকেন। কেন বলতে যাবো আমি কোথায় থাকি?
কেন বলতে যাব? মানুষ এখন কোথায় থাকছে, কি খাচ্ছে, কি ড্রেস পরছে, এটাই হচ্ছে মানুষের এখন সম্মান, মানুষের এখন ভিতরের ইয়ে, আর কিচ্ছু না। আর মানুষকে যখন মানুষের অ্যাকচুয়ালি জায়গায় খোঁচা লাগছে, তখন এসে তার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছে। বছর খানেক ধরে বিরক্ত করেই যাচ্ছ কারোকে ব্লগে এসে। কারো যদি ব্লগ না ভালো লাগে, কারোকে যদি ভালো না লাগে, সরে যাও। না, সরে যাবো না, তাকে একটা বাজে কথা বলে দেবো। আরে বাজে কথা বলে আমার গায়ে লাগে না, আমি সেরমভাবে মানুষই হইনি। ছোটবেলা থেকে মানুষকে দেখেছি মানুষ কত ভণ্ড, যারা মিষ্টি মিষ্টি করে কথা বলবে, যারা তোমাকে সবসময় দেখাবে যে দেখো আমি তোমাকে কত ভালোবাসি। খুব সাবধান তাদের থেকে, খুব সাবধান। এখনকার দিনের মানুষেরা তেল মারা খুব পছন্দ করে। আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাই না, আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একদম নাম ধরেই ওনাকে বলছি, তেল মারা খুব পছন্দ করতেন উনি। সাইডে ওনার চারপাশে সেই ধরনের লোককে উনি রাখতেন যারা ওনাকে খুব তেল মারতে পারে, খুব তেল মারতে পারে। আর যারা তাদের উনি জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, যারা ওনার প্রথম থেকে ওনার সাথে রয়েছে, তাই না, ওনার সুখে দুঃখে ওনার পার্টির জন্য যারা একদম জান প্রাণ দিয়ে দিয়েছিল, তাদের উনি এক এক করে সরিয়ে দিয়েছেন। আর তাদেরকে চারপাশে রেখেছেন যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে, মিষ্টি মিষ্টি করে ইয়ে করে, কিচ্ছু বোঝে না, পার্টির কিছু বোঝে না, কাজের কিছু বোঝে না, দলের কিছু বোঝে না, তাদেরকে আশেপাশে রেখেছিলেন উনি। আর তার ফল কি হয়েছে? আর তার নিজের কর্ম কি, তিনি নিজে কি কর্ম করেছেন, তাই না? তোমার বন্ধু কীরকম, তুমি সাথে কাদের রেখেছো, সেটাও কিন্তু তোমার জীবনের উপর খুব প্রভাব ফেলবে। তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে উঠছো বসছো। আমার জীবনে না, আমার সেই ছোট্টবেলার 2-3 জন বন্ধু আছে, যাদের সাথে আমি এখনও ওঠা বসা করি, যাদের সাথে এখনও রাত্রিবেলা আমি ফোন কল করি। তাদের সাথে আমার কথা না বললে ঘুম হয় না, তারাও আমার সাথে কথা না বললে ঘুম হয় না। আমি যদি ভবিষ্যতে কখনো কলকাতায় ফিরি, তখন হয়তো আমার পরিবারের কেউ বেঁচেই থাকবে না, অর্ধেক তো কেউ নেই, আর হয়তো কেউ থাকবেও না। কিন্তু তবু আমার টানটা শুধু আমার ওই ছোটোবেলার ওই বন্ধুগুলোর জন্য, যারা আমার কাছে আমার পরিবারের মতো। আমাকে কখনো তেল মারে না, জানো? আমি তাদের সাথে এত খারাপ ব্যবহার করি, তোমরা ভাবতে পারবে না। এটা খেয়েছিস কেন, ওটা করেছিস কেন, এরমভাবেই কথা চলে। তোকে মারবো, তোকে পিটবো, তুই এটা করেছিস। ওরা তো রীতিমতো আমাকে ভয় পায় যে ভাবরে একটা কিছু ঘটে গেল, কি হবে এবার, ও আমাকে সে খুব বকবে, আমি হয়তো এখানে আছি, আমি যাবো না, কিন্তু ওর খুব ভয়। তো আমার সম্পর্কগুলো এইরকমই। আরেকটা কথা মনে রেখো, আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি। আর আমি ছোটবেলা থেকে একটা শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেটা হচ্ছে টিট ফর ট্যাট। আমার সাথে অসভ্যতাম করলে কিন্তু আমার থেকে অসভ্য কেউ নেই, মনে রেখো। আর আমার সাথে যদি তুমি ভদ্রতা করো, আমার থেকে ভদ্র কেউ নেই। তো আমার সাথে একদম অন্যান্যদের গুলিয়ে ফেলো না। যদি আমার কমেন্ট সেকশনে এসে বা আমাকে আজে বাজে কথা বলো, যদি প্রয়োজন মনে না করি উড়িয়ে দেবো, আর যদি ফালতু মনে করি রেখে দেবো। কিন্তু যদি বাজেভাবে কোনো কথা বলো, তাহলে বাজে উত্তরই পাবে। তখন যদি তোমার মনে হয় আমার আপব্রিঙ্গিংটা ভালো নয়, তাহলে আমি তোমাকে বলছি আমার আপব্রিঙ্গিং কিন্তু একদম ভালো নয়। আমি একেবারে অসভ্য লোকের সাথে ভীষণ অসভ্য, সভ্য লোকের সাথে সভ্য। এটাই হচ্ছে আমার শিক্ষা দীক্ষা। ঠিক আছে, চলো বাই।